আমরা তাহলে এই চ্যাপ্টারে করছিলাম প্রবলেম সলভিং বাই অ্যালজেব্রিক ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান। আজকে আমাদের থার্ড ক্লাস ওয়ার্ক এবং আজকে আমরা এই টপিকটাকে এন্ড আপ করবো। ঠিক আছে, আগের দিন আমরা করেছিলাম 41 কত নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম একটু বলবে? 40 নম্বর পর্যন্ত করেছিলাম। হর্ষ এবং রিতার বর্তমান বয়স এসে তারপর 41 থেকে আজকে হবে। ঠিক আছে, তোর কথা বলে দিই, আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, ক্লাসে হালকা হালকা ডিস্টারবেন্স হতে পারে। অ্যাকচুয়ালি তো রকমের ঠান্ডা লেগে যায়। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 41 কি বলা হয়েছে? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে 70 বছর। ঠিক আছে, পিতা প্লাস পুত্র বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 5 বছর আগে পিতার বয়সটা কি ছিল? পুত্রের বয়সের 3 গুণ ছিল পিতার বর্তমান বয়স। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি প্রেজেন্টে, প্রেজেন্ট টাইমে যদি বলি, ঠিক আছে, তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? 70 বছর। 5 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে আজকে যদি দুজনকার বয়সের সমষ্টি 70 বছর হয়, তাহলে 5 বছর আগে নিশ্চয়ই দুজনকারই 5 বছর করে কম ছিল। দুজনকারই 5 বছর করে কম ছিল। 5 বছর আগে কি হবে? তোমার বয়স আজকে যদি 40, সাপোজ 25 হয়, তাহলে 5 বছর আগে কি হবে? 20 বছর ছিল। তাহলে দুজনকার যদি বলি, তাহলে দুজনকারই 5 করে কম ছিল, মানে টোটাল 10 বছর কম ছিল। তাহলে 5 বছর পূর্বে, 5 ইয়ার্স বিফোর, এই সমষ্টিটা কত ছিল? দুজন ব্যক্তি আছে, তাহলে দুজনকার 2 ইন্টু 5, 10 বছর কমে যাবে। তাহলে 70 মাইনাস 10, 60 বছর ছিল। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। ঠিক, আরেকটা জিনিস বলেছে যে 5 বছর পূর্বে পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে যদি ধরে নিই পুত্রের বয়সটা, যদি ধরে নিই 5 বছর পূর্বে এক্স বছর ছিল, তাহলে পিতার বয়সটা কত ছিল? 3 গুণ, মানে 3x বছর। 3x বছর। তাহলে এদের সমষ্টি কত হচ্ছে? পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে x প্লাস 3x, 4x বছর। আর ওইটাকে আমরা বের করেছি 60 বছর। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি বের করেছি 60 বছর। এখান থেকে আমরা বের করলাম 4x বছর, তাহলে 4x সমানই 60। তাহলে x সমান এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 60/4, 15 বছর। তাহলে 15 বছর x এর মান পেলাম কত? 15 বছর। কি জানতে চাইছে? পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, এখানে আমরা পিতার বয়সটা কত পেয়েছি? 3 ইন্টু x, 5 বছর পূর্বে 3 ইন্টু 15, 35 বছর, এই 45 বছর। এর হচ্ছে 5 বছর পূর্বে ছিল, তাহলে এখন প্রেজেন্টে কত বয়স হবে? প্রেজেন্টে পিতার বয়স কত হবে? কত হয়েছে? 45 প্লাস 5, তাহলে 5 বছর আগে 45 ছিল, তাহলে এখন কত হবে? 50 বছর। তাহলে এখন বর্তমানে পিতার বয়স হয়ে যাবে 50 বছর। তাহলে এখানে আমরা কি করলাম, যে 5 বছর পূর্বে যেহেতু কথা বলা হয়েছে এবং বর্তমানে সমষ্টি দিয়ে আছে, তাহলে আমরা সেই সমষ্টি থেকে বাদ দিয়ে দিলে দুজনকার যেহেতু বয়স নেবো বলা হয়েছে, তাহলে দুজনকারই 5 করে কমে যাবে, তাহলে টোটাল 10 কমতি হয়ে যাচ্ছে। তাহলে 5 বছর পূর্বে ওদের বয়সের সমষ্টি 60 হচ্ছে। আর একটা কন্ডিশন দিয়েছিল যে পিতার বয়সটা পুত্রের 3 গুণ, তাহলে পুত্রকে x ধরলে পিতা 3x, ওদের সমষ্টি 4x। 4x সমানই 60 করে আমরা x এর মান পাচ্ছি। x এর মান পেলে আমরা পিতার 5 বছর পূর্বে বয়স পেলাম 45, তাহলে এখন প্লাস 5, 50। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42। 42 কি বলা হয়েছে? 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। ঠিক আছে? কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। তাহলে 2 বছর আগে কি ঘটনা ছিল? 2 বছর আগে পিতার বয়সটা যদি f বলি, পুত্রের বয়সটা, তাহলে পিতার বয়স কি বলা হয়েছে? যে 2 বছর আগে পিতার বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়সের দ্বিগুণ মানে 2 ইন্টু f সমানই ছিল পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের বয়সের 5 গুণের সাথে সমান ছিল। পিতার বয়সের দ্বিগুণটা পুত্রের বয়সের 5 গুণের সাথে সমান ছিল। তাহলে এখান থেকে আমরা f বাই s টা বের করে নিতে পারবো, অনুপাতটা। অনুপাত কত হবে? s এর সাথে 5 গুণ হয়ে যাবে, 5 টা উপরে যাবে, দুটো নিচে। তাহলে f ইনটু s কত পেয়েছি? 5:2। এটা ছিল 2 বছর পূর্বে, মানে প্রেজেন্ট থেকে, এই সরি 2 বছর পরে এই ঘটনা হবে। প্রেজেন্ট সময় থেকে 2 বছর পর, মানে আজকে যদি 2024 হয় তাহলে 2026 এ ঘটনা হবে। আর এটা কি দিয়েছে যে 10 বছর আগে, মানে
প্রেজেন্ট থেকে 10 বছর আগে, তাহলে 2014 সালে কি ঘটনা ছিল? পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। পিতার বয়সটা পুত্রের 7 গুণ ছিল। তাহলে এক্ষেত্রে আমরা x কত পাবো? x এর সাথে 7 গুণ আছে, কিছু গুণ নেই, মানে এক আছে, তাহলে 7:1। তাহলে এখানে এদের ডিফারেন্স কত? 3। এখানে এদের ডিফারেন্স কত? 5। আমরা এই যে যেটা করি, তাহলে কি করি যে 5:2, এখান থেকে কি করি যে 5:2, আর একটা আছে 7:1। এর মধ্যে কত ডিফারেন্স আছে? এটা হচ্ছে যে 2 বছর পর। এটা যদি প্রেজেন্টের কথা বলি, এটা যদি প্রেজেন্ট যদি হয়, ঠিক? তাহলে প্রেজেন্টের থেকে 2 বছর আগে, মানে 2 বছর পরে, তাহলে এটা আজকে প্রেজেন্ট হচ্ছে 2024 সাল। তাহলে এটা যদি 2026 এই গণনা করবে, আর এটা হচ্ছে তার থেকে 10 বছর আগে, মানে 2014 সালে। তাহলে আলটিমেট এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 12 বছর ডিফারেন্স হচ্ছে। আগের দিকে 2 বছর আর পেছনের দিকে 10 বছর, মানে টোটাল 12 বছরের ডিফারেন্স হচ্ছে। তাহলে দুই জায়গাতেই +12 করে হয়েছে, তাহলে দুই জায়গাতে সমান বৃদ্ধি হয়েছে। এবারে আমরা দেখবো ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত আছে? 3। এখানে কত আছে? তো সমান করতে হবে। তাহলে 3 আর 6 লসাগু 6। উপরে 2 দিয়ে গুণ করে দিলে 6 হয়ে যাবে, নিচে গুণ করার কোনো প্রয়োজন নেই। এটা পরিবর্তিত কি হবে? 2 দিয়ে গুণ করে প্রত্যেকটা কি 10, 4, নিচ থেকে 1 দিয়ে গুণ মানে একই থাকবে, 7, 1। তাহলে এখানে দেখা যাবে 3 আর এখানে 6 গ্যাপ, এখানে 6 গ্যাপ, তাহলে গ্যাপটা সমান হয়ে যাবে। এবং বৃদ্ধিটা দুই জায়গাতেই 12 করে আছে। তাহলে এখানে দেখতে হবে যে কতটা কমতি হয়েছে। কত রেশিও ডিফারেন্স হয়েছে? ডিফারেন্স হচ্ছে 3 রেশিও। ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সটা কত? 3 রেশিও। 3 রেশিও মানে 12 বছর। ঠিক আছে, 3 রেশিও মানে 12 বছর। তাহলে 3 রেশিও মানে যদি 12 বছর হয়, 1 রেশিও মানে কত? 4 বছর। 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ, তাহলে 4 বছর। কি জানতে চেয়েছে? যে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে 2 বছর পরে পুত্রের বয়সটা 4 হবে, 4 রেশিও হবে 2 বছর পরে। উপরেরটা কি ছিল যে 2 বছর পরে, তাহলে 2 বছর পরে পুত্রের বয়সের 4 রেশিও, তাহলে 4 রেশিওর মান কত? 16 বছর। কিন্তু আমাকে বর্তমানে জানতে চাই, তাহলে বর্তমানে কি হবে? আরো 2 বছর কমে যাবে, তাহলে বর্তমানে পুত্রের বয়স হয়ে যাবে 16 - 2 = 14 বছর। বর্তমানে পুত্রের বয়স কত? 14 বছর। বা এদিকে এখান থেকে বের করতে, 1 রেশিওর মান কত? 4 বছর। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 10 বছর আগে। তাহলে এখন কত হয়ে যাবে? 10 + 4 14 বছর। ঠিক আছে, যে কোনো একটা রেশিওকে ব্যবহার করলে হবে। 43 এটা নিজেরা করবে। ঠিক আছে, 43 এটা নিজেরা করবে 4 বছর পূর্বে এবং 4 বছর পরে দেওয়া আছে। তাহলে কারণ এখানে ডিফারেন্সটা কত দিয়ে আছে? ডিফারেন্সটা 8 বছরের দেওয়া আছে। 43 এটা নিজেরা করবে হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 44টা দেখো। তাহলে সে কি বলা হয়েছে? বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2, 1:2, এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে? তাহলে বর্তমানে হচ্ছে যে 1:2। যদি আমরা একটু প্রেজেন্টে বলি, ঠিক আছে, তাহলে প্রেজেন্টে যদি 1:2, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর আগে 1:3, এটা হচ্ছে 5 years ago। 5 বছর আগে কত ছিল? 1:3। কি বলতে চাইছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে? তাহলে 5 বছর পর, 5 years later, এদের বয়সের অনুপাতটা কত হবে? ঠিক আছে? তাহলে আমরা সেম প্রসেস করবো। এখানে ডিফারেন্স কত? 5 বছর। এখানেও ডিফারেন্স কত? এখানে 5 বছর আর প্রেজেন্টের মধ্যে ডিফারেন্স 5-এর আছে, এখানেও 5 বছরের ডিফারেন্স আছে। ঠিক দু জায়গাতে 5-5 ডিফারেন্স আছে। তাহলে ডিফারেন্স গুলো যখন সেম থাকছে, তখন আমরা করবো আর রেশিও গুলোর মধ্যে ডিফারেন্স দেখবো। এখানে রেশিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে আছে 1। সমান করতে হবে। সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে পরিবর্তিত হবে কেমন করে? এটা 1:3 থাকবে, কিন্তু এটা 2:4। ঠিক আছে, এটা যাবে 2:4। তাহলে এখানেও বৃদ্ধি হয়ে যাবে কত? 5 বছর করে দুজন করে, নিচেও 5 বছর করে। কারণ প্রেজেন্টের দিকে 5 বছর পরে মানে কি 5 বছরের বৃদ্ধি হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, 5 বছর বৃদ্ধি হয়েছে মানে 1 রেশিওতে নর্মাল সময়ে 5 বছরের বৃদ্ধি, রেশিওতে কত বৃদ্ধি? রেশিওতে হচ্ছে 1 রেশিওর বৃদ্ধি। 1 রেশিওর বৃদ্ধি মানে 5 বছরের বৃদ্ধি। 1 রেশিও বৃদ্ধি মানে 5 বছরের বৃদ্ধি। এটা উল্টা দিক থেকে বলতে পারি যে 5 বছরের বৃদ্ধি মানে রেশিওতে পারবে 1 রেশিও। মানে স্টেটমেন্টটা আমি উল্টা দিক থেকে নিচ্ছি, 1 রেশিও বৃদ্ধি পাচ্ছে মানে 5 বছর বৃদ্ধি পাচ্ছে।
আমি উল্টা দিকটা বলতে পারি যে 5 বছরের বৃদ্ধি মানে 1 রেশিওতে বৃদ্ধি। তাহলে এইখান থেকে কি আরো 5 বছরের বৃদ্ধি হয়েছে, তাহলে 5 বছরের বৃদ্ধি মানে 1 রেশিও। আবার যে 5 বছর যদি আগে যায় তাহলে 1 রেশিও বেড়ে যাবে, 2টা বেড়ে 3 হবে, 4টা বেড়ে 5 হয়ে যাবে। অনুপাতটা কত হবে? 3:5 অনুপাত হয়ে যাবে 3:5। এখানে তোমাদের অপশন মনে হয় অ্যান্সার দেখবে 44 আর ডি করা আছে, বাট ওটা 44 সি হবে। ঠিক আছে? বোঝা গেল? এখানে জাস্ট 1 রেশিও মানে যেহেতু 5 বছর পেলাম, তাহলে আবার 5 বছর করে। যদি এখানে বলতো যে 10 বছর পর তাদের রেশিও কত হবে, এটা তো আমাদের অ্যান্সার গেল। যদি এখানে তোমাদের বলা থাকতো যে 10 বছর পর ওদের রেশিও কত হবে, যদি বলতো যে 10 বছর পর রেশিও কত হবে, তাহলে আমি দেখতে পাচ্ছি 5 বছর বৃদ্ধি পাওয়া মানে রেশিওতে 1 রেশিও বৃদ্ধি পাওয়া। তাহলে 10 বছর বৃদ্ধি পাওয়া মানে রেশিওতে কত বৃদ্ধি পাবে? এর দ্বিগুণ হয়েছে, এরও দ্বিগুণ, 2 বৃদ্ধি পাবে। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 5, তাহলে 4:6 মানে কি 2:3 হয়ে যাবে। এক্ষেত্রে রেশিও হতো 2:3। নেক্সট কোশ্চেন নাম্বার 45। 4 বছর পূর্বে আর 4 বছর পরে, তাহলে এদের বয়স কত হবে? সেম এইটার মতো আছে। ঠিক আছে, এখান থেকে আরেকটা স্টেপ আছে। তাহলে যদি এখানেই বলা হতো এই কোশ্চেনটাতে যে এ ও বি এর বয়সটা কত ছিল, এই যদি এ নাম দিই, বি নাম দিই, যে প্রেজেন্টে এ ও বি এর বয়স কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 রেশিও মানে 5 বছর। 1 রেশিও মানে 5 বছর। তাহলে এর এ এর বয়স কত আছে? 2 রেশিও। 2 রেশিও মানে কত হবে? 10 বছর। 2 রেশিও মানে 10 বছর হয়ে যাবে। বি এর বর্তমান বয়স কত? 4 রেশিও। 4 রেশিও মানে 4 × 5, 20 বছর। 10 বছর 20 বছর। সেম পরের অঙ্কটাতে এরকম রেশিও গুলো থেকে ভ্যালুটা বের করে নিতে হবে। 45টা হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46। 46 কি বলা হয়েছে? সুতরাং যদি অডিও ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে একটু নোটিফাই করবে। 46 বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। বর্তমানে পিতার বয়স কত? ঠিক আছে? তাহলে এখানে আমরা এক্স ধরে নেবো, এক্স ধরে নিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো বর্তমানে পিতার বয়স কি বলেছে? পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পুত্রের বয়সটা ধরে নেবো যে পুত্রের বয়সটা বর্তমানে অ্যাট প্রেজেন্ট পুত্রের বয়স আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ইয়ার। তাহলে পিতার বয়সটা কত হবে? বর্তমানে পিতার বয়সটা কত হবে? বর্তমানে পিতার বয়সটা কত হয়ে যাবে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 গুণ অপেক্ষা 3 বছর মানে 3x + 3 ইয়ার্স। ফাদারের বর্তমান বয়স কত হলো? 3x + 3 ইয়ার্স। এবার বলা হচ্ছে যে 3 বছর পরে কি ঘটনা ঘটবে। তাহলে পুত্রের আজকে বয়স x বছর, 3 বছর পরে এর বয়সটা কত হয়ে যাবে? 3 ইয়ার্স লেটার। যদি আমি দেখি 3 বছর পর পুত্রের বয়স কি হবে? আজকে এক্স, 3 বছর পর 3 বছরের বৃদ্ধি হবে। পিতার বয়সটা কি হবে? পিতার বয়স আজকে আছে 3x + 3, 3 বছর পরে আরো 3 বছর বেড়ে যাবে, মানে 3x + 3 + 3 আলটিমেটলি হয়ে যাচ্ছে কত? 3x + 6 ইয়ার্স। পরে কি বলেছে যে 3 বছর পরে পিতার বয়সটা কি হবে? পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি। মানে পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণের থেকেও 10 বেশি। পুত্রের বয়সের দ্বিগুণ যদি করি তার থেকেও 10 বেশি হবে পিতার বয়স। তাহলে পুত্রের দ্বিগুণ এর থেকেও 10 বেশি, মানে আরো যদি দ্বিগুণ করে পুত্র বয়সটাকে দ্বিগুণ করে তার সাথে যদি 10 যোগ করি তবে সেটা পিতার সাথে সমান হবে। ওটাই করলাম 3x + 6 = 20x + 3 + 10। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 3x + 6 2 দিয়ে গুণ হবে 2x + 6 + 10, x পদগুলো এদিকে না আসবে, তাহলে 3x - 2x, 6 + 10 আর এই +6 টা ধরে -6 হবে। তাহলে +6 -6 কেটে যাচ্ছে, 3x - 2 এখানে x সমান 10 বছর। x এর ভ্যালু পাচ্ছি কত? 10 বছর।
তাহলে বর্তমানে পিতার বয়স জানতে চাইছে। তাহলে বর্তমানে কোনটা? বর্তমানে পিতার বয়স এটা। বর্তমানে পিতার বয়স 3x + 3। তাহলে 3x + 3 সমান কত হবে? x এর মান 10, 3 × 10 = 30 আর 3 33 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স হয়ে যাবে 33 বছর। যদি বলতে যে 5 বছর পরে পিতার বয়স কি হবে? 33 + 5 38 বছর। ঠিক আছে, যাই বলুন না কেন এখান থেকে আমরা এটা বের করে নিতে পারবো যখন x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। নেক্সট দেখবে কোশ্চেন নাম্বার 47। 47 এর যে কোশ্চেন রয়েছে এই টাইপের অনেক অঙ্ক আমরা করেছি, যেটা সেই বিস্কুট খাওয়ার ব্যাপারে বা মাথা বা পায়ের ব্যাপারে যে অঙ্কগুলো ছিল সে একই টাইপের অঙ্ক। আগের দিন একটা করলাম নাম্বারের উপর, যে প্রত্যেকটা ভুলের জন্য এত করে পাচ্ছে, প্রত্যেকটা সঠিকের জন্য এত করে পাচ্ছে। একদম সেম ধাঁচের অঙ্ক হচ্ছে 47। ঠিক, কি বলা হয়েছে? একটি ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন। ঠিক আছে, ওকে দেওয়া হয়েছে একটা 14,000 টাকার চেক, ওটা ভাঙাতে গেছে। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। তাহলে ব্যাংকে যখন 14,000 টাকার নোট দেওয়া হয়েছে, ওকে কি করা হয়েছে? কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট মিলে টোটাল 14,000 টাকা ব্যক্তিটাকে দেওয়া আছে। যদি নোটের মোট সংখ্যা 60 হয় তবে তিনি কতগুলি 500 টাকার নোট পেয়েছেন? মানে টোটাল ওই ব্যক্তিটা 14,000 টাকার চেক ভাঙাতে গেছে, 14,000 টাকা চেক ভাঙাতে গেছে। ওকে ব্যাংকওয়ালা কি করেছে? টোটাল 60 নোটস দিয়েছে, 60টা নোটস দিয়েছে। 60 নোটস দিয়েছে, তার মধ্যে কিছু 100 টাকা আছে, কিছু রুপি 100 এর নোট আছে, আর কিছু রুপি 500 এর নোট আছে। 100 টাকার নোট এবং 500 টাকার নোট মিলিয়ে টোটাল 60টা নোট দিয়েছে। হুম, বলতে তিনি কতগুলি 500 টাকার নোট পেয়েছিলেন। তাহলে আমরা ধরে নেবো যে আমরা এটা ওই প্রসেসে করছিলাম কি, যে আমরা ধরে নিচ্ছিলাম যেখানে জানতে চাইছি কি কতগুলো 500 টাকার নোট। তাহলে আমরা ধরে নেবো কতগুলো 500 টাকার নোট। তাহলে ধরে নেবো যে ওকে 500 টাকার নোট দেওয়া হয়নি, ওকে দেওয়া হয়েছিল 100 টাকার নোট। ওকে সবগুলো 100 টাকার নোট। ঠিক আছে? তাহলে সবগুলো যদি 100 টাকার নোট দেয় তাহলে 60টা ওকে 100 টাকার নোট দেওয়া হয়েছে, 60টা রুপি 100 এর নোটস দেওয়া হয়েছে। হুম, 60টা রুপি 100 টাকার নোট দেওয়া হয়েছে। তাহলে 60টা 100 টাকার ভ্যালু কত হতো? ভ্যালু হতো 60 × 100 টাকা, 6,000 টাকা। 6,000 টাকা হতো। কিন্তু ও তো 14,000 টাকার চেক ভাঙিয়েছে, ওকে তো 14,000 দেওয়া হয়েছে। তাহলে কত ডিফারেন্স হচ্ছে? 14,000 আর 6,000 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 14,000 - 6,000, 8,000 টাকার ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, 8,000 টাকার ডিফারেন্সটা কেন আসছে? এই যে ক্যালকুলেশনের মধ্যে 8,000 টাকার যে ডিফারেন্স হচ্ছে এটা কেন আসছে? কারণ আমরা ধরে নিই যে ওই ব্যক্তিকে সবগুলো 100 টাকার নোট দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তো ওকে সবগুলো 100 টাকার নোট দেওয়া হয়নি। ওকে কিছু 500 টাকার নোট দিয়েছে, কিছু 100। আমরা সবগুলোকে ধরে নিয়েছি 100। তাহলে আমরা যে ভুলটা করেছি, প্রত্যেকটা 500 টাকার নোটকেও ট্রিট করেছি কত? 100 টাকা হিসেবে। প্রত্যেকটা 500 টাকার নোটকে আমরা 100 টাকা হিসেবে ট্রিট করে নিয়েছি। এর প্রভাবে আমরা কত করে ডিফারেন্স করে ক্রিয়েট করেছি? 400 টাকা। মানে একটা 500 টাকাকে আমি 100 টাকা বলছি, মানে আমি কত 400 টাকা কম বলছি। তার জন্য আমার এই 1,000 টাকাটা কম হয়েছে। তাহলে 400 টাকা কম হয়ে যায়, একটা 500 টাকা যদি আমি 100 ধরবো, 400 টাকা কম কখন হয়ে যায়? যদি একটা 500 টাকাকে আমি একটা 100 টাকা বলে দিই। তাহলে 1 টাকা কম কখন হবে? 1 টাকার কম কখন হবে? যখন 1/400 হয়ে যাবে। কম হয়েছে কত টাকা? 8,000 টাকার কম হয়ে যাবে। 8,000 টাকার কম কখন হবে? 1/400 ইন্টু 8,000। শূন্য দুটো শূন্য এদিকে কেটে 4 20 আছে। মানে 20টা 500 টাকাকে আমি 100 টাকা হিসেবে ট্রিট করেছি, যার প্রভাবে আমার এই ঘটনাটা ঘটেছে। তাহলে কতগুলো 500 টাকা নোট আছে? 20টা। বা এখান থেকে ডাইরেক্টলি যে আমার ডিফারেন্স হচ্ছে কত? 8,000 টাকা। এই দুটো টাকার মধ্যে ডিফারেন্স কত? 400 টাকা। 400 দিয়ে ভাগ করে দেবো। এটা তো পুরো ডিটেলসে বোঝানোর জন্য ছিল, কিন্তু পরীক্ষাতে কি করবো, যে আমার টোটাল টাকাতে ডিফারেন্স কত আছে? 8,000 টাকা। এই যে 500 টাকা 100 টাকা এদের মধ্যে ডিফারেন্স কত? 400 টাকা। 400 দিয়ে ভাগ, 400 দিয়ে ভাগ করে দেবো, ডাইরেক্ট আমরা পেয়ে যাবো 20। এমন 500 টাকার নোট কত দেওয়া হয়েছে? 20টা দেওয়া হয়েছে। তাহলে 100 টাকার নোট কত হয়েছে? 40টা। কারণ টোটাল 60টা নোট পেয়েছে। তার মধ্যে 500 টাকা যদি 20টা পেয়ে থাকে, 100 টাকা পেয়েছে 40টা। এবার যদি কেউ এক্স ধরে করবো তাও হবে, যে ধরি তিনি এক্স টি 500 টাকার নোট পেয়েছিল, তাহলে 500 ইন্টু এক্স, তাহলে 100 টাকার নোট পাবে 60 - এক্সটা। ঠিক আছে, সেভাবেও করতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48।
48 দিয়ে একটা দ্বিঘাত সমীকরণের সাহায্যে দ্বিঘাত বলছে সহজ সমীকরণের সাহায্যে সমাধানটাকে করতে হবে। দুটো সমীকরণ জেনারেট করতে হবে। 48 এতে আমি দুভাবে দেখাবো, ঠিক আছে? প্রথমে যেটা একদম বেসিক সেভাবে দেখাবো, তারপর বেসিকটাকে একটু চেঞ্জ করবো, মানে চেঞ্জ কিছুই না, কিছু কাজ মেন্টালি ক্যালকুলেট করবো আর দেখাবো যে কম লিখে কি করে করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি পেন আর খাতা দিয়েছি, আমরা ধরে নিচ্ছি একটা পেনের মূল্য ধরে নিচ্ছি x টাকা, আর একটি খাতার মূল্য, খাতা মানে এক্সারসাইজ বুক, ঠিক আছে, ইবি লিখে দিচ্ছি। খাতা বলতে কি এক্সারসাইজ বুক বলা হয়। তাহলে একটা খাতার মূল্য ধরে নিচ্ছি y টাকা। তাহলে 6টা পেন আর 14টা খাতার মোট মূল্য কত হবে? 6টা পেনের মূল্য 6x, 14টা খাতার মূল্য 14y। 14y সমান কত দেওয়া আছে? 162 টাকা, ঠিক আছে। আর দেওয়া আছে কি 5টি পেন ও 8টি খাতার মূল্য। 5টি পেন মানে 5x টাকা, একটি পেনের x টাকা, তাহলে 5টির জন্য 5x টাকা। আর তার সাথে বলা যায় 8টি খাতার মূল্য 100 টাকা। 8টি খাতার মূল্য, তাহলে একটা খাতার মূল্য কি y টাকা, 8টা খাতার মূল্য a ইন্টু y টাকা। 5x + 8 এর সমান 100 টাকা। এবার আমরা কি করবো, এটার মধ্যে যে কোনো আইডিয়াকে সমান করবো, হয় x কে কিংবা y কে। তাহলে এখানে x এর ভ্যালু কত আছে 6, এখানে x এর ভ্যালু হচ্ছে 5। যদি সমান করতে চাই তাহলে উপরের সমীকরণটাকে আমি 5 দিয়ে গুণ করে দেবো, নিচের সমীকরণ 6 দিয়ে গুণ। কি যদি 5 আর 6 লসাগু নিই, যাকে সমান করতে চাই, এখানে আমি 5 আর 6 x কে সমান করতে চাইছি, তাহলে x এর সহগ কে আছে 6 আর 5, 6 আর 5 এর লসাগু করলে কত হয় 30। তাহলে 6 কে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, 5 কে 6 দিয়ে গুণ করতে। এই পুরো সমীকরণটাকে 5 দিয়ে গুণ করতে হবে, শুধু একজনকে আমি গুণ করতে পারি না। তাহলে এটা চেঞ্জ হয়ে কিভাবে হবে, 5 এর সাথে 6 গুণ করলে 30x প্লাস 14 5 70y সমান 5 এর সাথে গুণ হলে 5 গুণ 10, তবে যা আছে এটা কি 810 হয়ে যাচ্ছে। 6 দিয়ে পুরো সমীকরণ গুণ, তাহলে 6 পেটে 30x প্লাস 48y সমান হচ্ছে 612। এবার যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দেবো এর সাইন মাইনাস হয়ে গেল, এর সাইন মাইনাস হয়ে গেল, এর সাইন মাইনাস হয়ে গেল, তাহলে প্লাস 30x মাইনাস 30x কেটে যাচ্ছে। 70y থেকে যদি 48y বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত, 48 2 50 22y, তাই তো? এখানে যদি বিয়োগ করি তাহলে 2 8 2 9 198, তাহলে y এর ভ্যালু কত হবে 198 বাই 22, 22 9 198, y এর ভ্যালু হচ্ছে 9। একটা খাতার মূল্য কত হচ্ছে 9 টাকা। এবারে এই যে 9টা আছে যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে আমি এখানে বসাচ্ছি 5x, এই সমীকরণে আমি y জায়গাতে 9 বসাচ্ছি, তাহলে 5x প্লাস 8 ইন্টু 9 সমান 102, ঠিক আছে। সমীকরণ আমার এতটুকুই ছিল, এটা আমি গুণ করে পারালাম, ঠিক আছে। তাহলে আমি ওখানে বসাচ্ছি 5x প্লাস 72 সমান 102। এই 72টা পরের লাইনে এখানে যাবে, 72টা পরের লাইনে এখানে যে মাইনাস 72 হয়ে যাবে, ঠিক আছে। এই হাতে এখানে যে মাইনাস 72, তাহলে 5x সমান কত হয়ে যাবে 30, x এর মান কত হবে 6। বাইরে রাখ যা রাখার আছে। হ্যাঁ, তাহলে x সমান 6 পেলাম, ঠিক আছে? তাহলে একটা পেনের মূল্য পেয়েছি 6 আর একটা খাতার মূল্য পেয়েছি 9। আমার কি বলতে বলেছে যে আহ, একটি পেন ও একটি খাতার মূল্যের অনুপাতটা কত। তাহলে পেন আর খাতার মূল্য, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, অনেক সময় কি করা হয় এই জিনিসটা উল্টে দেওয়া হয়, যে কখনো কখনো বলবে যে একটি খাতা এবং একটি পেনের মূল্য, বা একটি পেন একটি খাতার মূল্য। আমাদের সিলি মিস্টেক এখানে কিন্তু হয়। সেই জন্য কি বলেছে কোনটা আগে বলেছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এখানে যেমন বলেছে পেনের সাথে খাতা রয়েছে, ঠিক আছে। তাহলে পেনের রেশিও কত আছে 6, খাতার রেশিও কত 9, তাহলে 3 সরি 2:3। খাতায় ইস্টু পেন, যদি বলে দিত খাতায় ইস্টু পেন তাহলে 3:2 হতো, ঠিক আছে। এবং দেখবে দুটো রেশিও দিয়ে থাকবে 2:3 3:2 দুটোই দিয়ে থাকবে, এবং কনফিউশন ক্রিয়েট করার জন্য এই দুটো ইউজ করা থাকে। নেক্সট এটা কি, যদি আমরা এই এক্স টেক্স এত একটা অঙ্ক তো সময় কখন লাগে, যখন আমরা কিছু অপ্রয়োজনীয় জিনিসকে লিখতে থাকি, ঠিক আছে। করবো আমরা এই জিনিসটা, কিন্তু লিখবো কিছু কম।
48 নম্বরে এই সেম কাজ করবো, বাট লেখালেখিটা একটু কম করবো। হয়তো কিছু জায়গায় এক্স কে লিখবো না, ওয়াই কে লিখবো না, ঠিক আছে, এক্স ওয়াই গুলো মনে মনে থাকবে। তাহলে পেন আর খাতার কথা বলা আছে, পেন এক্সারসাইজ বুকের কথা বলা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে প্রাইস, টোটাল প্রাইস। প্রথমে কি দিয়েছিল, 6টা পেন 14টা খাতা, তাহলে 6টা পেন 14টা খাতা, এদের মূল্য কত বলা হয়েছিল, 162। 6টা পেন 14টা খাতা, এদের মূল্য বলা হয়েছিল 162। আর কি বলেছিল, 5টা পেন 8টা খাতা, প্রাইসটা বলা হয়েছিল 102 টাকা। ঠিক, তাহলে আমরা জানি তো যে কোনো একটাকে সমান করবো, হয় পেনকে কিংবা খাতাকে। পেনকে আমি সমান করে নিচ্ছি, তাহলে পেনকে সমান করার জন্য আমি দেখতে পাচ্ছি একে 6, একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দাও, 5 6 এটাকে 30 করে দাও, 14 5 70, এটাকে 5 দিয়ে গুণ করলে 5 গুণে 10, সর্বজ আছে এখানে 810। ঠিক আছে, 5 দিয়ে গুণ, নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ করলে 6 5 30, 6 দিয়ে গুণ করলে 6 8 48, 6 দিয়ে গুণ করলে 600। ঠিক আছে, তাহলে 30 30টা আমরা পেনটাকে সমান করেছি, তাহলে পেনটাকে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ পেনটাকে আমরা সমান করে দিয়েছি। তাহলে 70 - 48, মাইনাস 70 - 48 মানে 22। 22টা খাতার মূল্য কত পেয়ে যাচ্ছে, 810 - 612, 810 - 612 মানে 190। তাহলে একটা খাতার মূল্য কত হবে, 22 দিয়ে ভাগ করে দিলে 22 নয়, একটা খাতার মূল্য পেয়ে গেলাম 9 টাকা, একটা খাতার মূল্য পেয়ে গেলাম 9 টাকা, লিখে রাখলাম। এবার এখানে দেখো 14 নয়, তাহলে 14টা খাতার মূল্য কত হবে, কিংবা এখানে দেখো ছোট ছিল 5টা 8টা আর 102 ছিল, তাহলে একটা খাতার মূল্য 9 টাকা, 8টা খাতার মূল্য 72 টাকা, 8টা খাতার মূল্য 72 টাকা। তাহলে 72 টাকা 102 টাকা দিয়ে যদি বাদ দিই, এই দুটো যোগফল 102, তাহলে 72 যদি বাদ দিই তাহলে কত পেয়েছি, 30। 5টা খাতার মূল্য, 5টা পেনের মূল্য 30 টাকা, তাহলে একটা পেনের মূল্য 9 টাকা। ঠিক আছে? তাহলে অনুপাত কত হবে, 6:9, মানে 2:3। ঠিক আছে, আমরা করলাম সে একই জিনিস, কিন্তু ওই এক্স টেক্স গুলো লিখলাম না। ঠিক আছে, এরপর কি হচ্ছে, একটা এক্স লেখার জন্য তো কিছু না কিছু টাইম লাগছে না, তাহলে ওই টাইমটা এখানে বেঁচে যাচ্ছে। আলটিমেট আমাদেরকে এই জিনিসটা করতে হবে, একটা ডট দিয়ে মানে কিন্তু সেটার জন্য একটা টাইম লাগবে, হতে পারে যে মিলি সেকেন্ড সময় লাগবে, কিন্তু একটা ডটও তোমার টাইমকে কিন্তু নষ্ট করবে। তাহলে আমরা এক্স গুলো লিখলাম, জাস্ট ওখানে কাটাকাটি করে একটু করে নিলাম। এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যেতে পারে পরীক্ষাতে টাইমকে সেভ করার জন্য। নেক্সট যেটা আছে 49 দেখো, কোশ্চেন নাম্বার 49। 49 কি বলা আছে, 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সাথে সমান। 10টা চেয়ারের যা দাম, 4টা টেবিলের সেটাই দাম, এর সাথে সমান। 10টা চেয়ারের মূল্য 4টা টেবিলের মূল্যের সাথে সমান। মেবি 10টা চেয়ারের মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে 4টা টেবিলের মূল্য 1000 টাকা। আমরা সমান করলাম যে 10টা চেয়ার যা মূল্য, 4টা টেবিলের সেটাই মূল্য। এবার বলা হয়েছে 15টা চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 4000 টাকা। 15টা চেয়ার প্লাস 2টো টেবিলের মোট মূল্য কত, 4000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টা টেবিল মানে কি 10টা চেয়ারের সাথে সমান দাম, 4টা টেবিলের যা দাম 10টা চেয়ারের তাই দাম। তাহলে 2টা টেবিলের যেটা দাম হবে, 2টা টেবিলের দাম 5টা চেয়ারের সাথে সমান হবে। কেউ 2 দিয়ে ভাগ করছে, কেউ 2 দিয়ে ভাগ করছে, তাহলে 2টা টেবিলের দাম 5টা চেয়ারের সাথে সমান হবে। তাহলে এখানে 2টো টেবিল আছে, 2টো টেবিলের দাম 5টা চেয়ারের সাথে সমান, তাহলে আমি 2টো টেবিলের জায়গায় 5টা চেয়ারের মূল্য বসাতে পারি, একই হবে। 2টো টেবিল আর 5টা চেয়ারের দাম একই, ঠিক আছে? আমি তো এখানে দামটা ক্যালকুলেশন করছি, তাহলে আমি 2টো টেবিলের জায়গায় 5টা চেয়ার বসিয়ে দিতে পারি। তাহলে 15C প্লাস 5টা চেয়ার সমানই 4000 টাকা। তাহলে 20C সমান কত হয়েছে, 20টা চেয়ারের দাম হয়েছে 4000 টাকা। তাহলে একটা চেয়ারের দাম কত হবে, 20 দিয়ে ভাগ, 20 20 400 আর একটা শূন্য। তাহলে একটা চেয়ারের দাম পেয়ে গেলাম 200 টাকা। একটা চেয়ারের দাম যখন 200 টাকা হয়ে যাচ্ছে, আমাদের জানতে কি চাইছে, 12টা চেয়ার ও 3টি টেবিল। তাই একটা টেবিলের দাম বের করবো, একটা চেয়ারের দাম 200 টাকা, তাহলে 5টা চেয়ারের দাম কত হবে, 5 × 200 1000 টাকা। 5টা চেয়ারের দাম কত হবে, 1000 টাকা। তাহলে 2টা টেবিলের দাম, যেটা 5টা চেয়ারের দাম সেটা, তাহলে 2টা টেবিলের দাম 1000 টাকা। একটা টেবিলের দাম কত, দুটোর দাম যদি 1000 হয়, একটার দাম 500 টাকা। ঠিক আছে, তাহলে একটা চেয়ারের দামও পেয়ে গেলাম, একটা টেবিলের দামও পেয়ে গেলাম। এবার কি জানতে চাইছে, 12টা চেয়ার, তাহলে 12টা চেয়ারের দাম 12 × 200, 12C প্লাস 30, 3টা টেবিল,
12টা চেয়ার মূল্য কত হবে? 2400 টাকা। 3টা টেবিলের মূল্য কত হবে? 1500 টাকা। 24, 15, 3900 টাকা। দাম কত হয়ে যাবে? 3900 টাকা। 3900। নেক্সট কোশ্চেন নাম্বার 50। ফিফটিতে কি বলা আছে দেখো, এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো বলা হয়? 1, 2, 3, 4, 5 এগুলো সব হচ্ছে মাইনাস থেকে শুরু করে একদম প্লাস পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবগুলো কি হয়েছে ধনাত্মক, সবগুলো সব পূর্ণ সংখ্যা। তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, +1, +2, +3, +4 এরকম করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিরোটা না ধনাত্মক না ঋণাত্মক, বাট জিরো কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, জিরো না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বাট জিরো একটা পূর্ণ সংখ্যা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 19 দেওয়া আছে, এই এর মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 19 দেওয়া আছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 19টা একটা প্রাইম নাম্বার, 19টা কি একটা প্রাইম নাম্বার, মানে 19টা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি দুটো নাম্বারের গুণ হিসেবে লিখছি 19 ইন্টু। এবারে আমাদেরকে একটু ভাবতে হবে যে 19টাকে আমরা এমন কিভাবে লিখতে পারি যাতে দুটো সংখ্যার যোগ কিন্তু দুটো সংখ্যার বিয়োগ হয়। তাহলে দেখো 19কে তো আমরা লিখতে পারি 10 প্লাস 9, একটাকে আমরা কি লিখতে পারি 10 মাইনাস 9, কোনো সমস্যা? 19টাকে আমরা লিখছি 10 প্লাস 9, আর একটাকে লিখছি 10 মাইনাস 9। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এটা হচ্ছে। এবার তুলনা করো, এটা একটার সাথে এটা যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি? এর জায়গায় 10 আছে, বি এর জায়গাতে 9 আছে। ঠিক আছে, এর জায়গায় 10 আছে, বি এর জায়গাতে 9 আছে। আমরা কি এটার সাথে এটা তুলনা করতে পারি? ওটা যদি তুলনা করতাম তাহলে কি পেতাম? এর জায়গায় 10, এর জায়গায় -9। বাট ওরা একটা কন্ডিশন বলেছিল যে এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে আমার বি টা ঋণাত্মক চলে আসছে, মানে এই জিনিসটা হতে পারে। আমরা এটার সাথে এটা তুলনা করতে হবে, আর এটার সাথে এটা, এটার সাথে এটা তুলনা করি। এর মানটা কত পাবো? 10। বি এর মানটা কত পাবো? 9। কারণ মাইনাস বি সমান -9, তাহলে বি সমান 9। ব্যাপার একই দাঁড়াচ্ছে, এর মানটা কত? 10। তো এখানে অ্যান্সার কত হবে? 10% ডি। কোশ্চেন নাম্বার 51 দেখ কি আছে। ফিফটি ওয়ান। একটি ড্রামের 3/4 কেরোসিনে পূর্ণ ছিল। ঠিক আছে? একটা ড্রাম ছিল, সেটাতে 3/4 ফেল ছিল। ঠিক আছে, 4/3 ভর্তি ছিল। এবার কি করেছে? 30 লিটার তেল বের করে নেওয়া হচ্ছে এখান থেকে। আমি 30 লিটার বের করে নিয়েছি, 30 লিটার আমি বের করে নিয়েছি। 7/12 বের করে নিলে 7/12 তেল কমে যাবে। 30 লিটার যখন বের করে নেবো তখন এখানে কিছুটা পড়ে থাকবে, কিছু তো কমে যাবে। সেটা হচ্ছে 7/12 লিটার। কত পড়ে থাকছে? 7/12 লিটার। তার মানে 7/12 লিটার আর তার সাথে যদি 7/12 তার সাথে 30 লিটার যোগ করি তাহলে এই পুরোটা পেয়ে যাচ্ছে। কারণ কি? এখানে তো 30 লিটার বের করেছি বলে এটা 3/4। আর পড়েছে কত? 7/12 বের করে নেওয়ার পরে, কারণ 7/12 তার সাথে যদি 30 লিটারটা ঢেলে দিই তাহলে আমার পুরোপুরি 3/4 লিটারটা পেয়ে যাবে, যতটা ছিল এই 3/4 অংশটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 7/12 মাইনাস 3/4 সমানই 30 লিটার। 7/12 মাইনাস 3/4 মাইনাস হচ্ছে সমানই 30 লিটার। তাহলে এই যোগ বিয়োগটা করো। তাহলে এখানে 4 আছে, এখানে 12 আছে। কি বলেছিলাম? একে আমি 12 বানিয়ে নেবো, মনে মনে এটাকে 12 বানাচ্ছি। তাহলে যদি এটা 12 বানাই তাহলে 3 দিয়ে গুণ করতে উপর নিচে
এবারে 12 হয়ে যাচ্ছে, 9 হয়েছে, তাহলে 7 মাইনাস 9। এক মিনিট, একটু ভুল করলাম। হ্যাঁ, এটা এখানে যে মাইনাস হচ্ছে না, আমি এই 3-4 দিকে নিয়ে এসেছি, তাহলে এটা মাইনাস হচ্ছে, আর এই 30 ওইদিকে গেলে -30 হবে। ঠিক, তাহলে লসাগু কত হচ্ছে 7 মাইনাস 9/12 সমান -30 লিটার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি -2/12 সমান -30 লিটার। তাহলে এক অংশ 2 এর 12 অংশের ভ্যালু এটা, তাহলে মাইনাসে মাইনাসে ভাগ হয়ে যাচ্ছে। 2 এর 12 অংশের ভ্যালু 30 লিটার, তাহলে এক অংশের ভ্যালু কত হবে? এক অংশের ভ্যালু হবে 5 ইন্টু 30, 180 লিটার। ওইটাই জানতে চাইছিল যে টোটাল কতটা তেল থাকবে, 180 লিটার তেল থাকবে। ঠিক আছে, আমরা দেখে এলাম যে অংশতে কতটা বাদ দেওয়া হয়েছে। অংশটা বাদ দেওয়া হয়েছে 3/4 মাইনাস 7/12। 3/4 ছিল আর 7/12 পড়ে আছে, মানে কতটা তুলে নেওয়া হয়েছে? 3/4 মাইনাস 7/12। লসাগু করলে হচ্ছে 12, 9 মাইনাস 7, 2 এর 12 অংশ তুলে নেওয়া হয়েছে, সরি 2 এর 12 অংশ, তাহলে 1/6 অংশ তুলে নেওয়া হয়েছে। 1/6 অংশ তেল তুলে নেওয়া হয়েছে, আর আমরা বলছি 1/6 এর ভ্যালুটাই কত? 30 লিটার। তাহলে এক অংশের ভ্যালু কত হবে? 30 ইন্টু 6, 180 লিটার। ঠিক আছে, এক অংশের ভ্যালু কত? 180 লিটার। আর পুরো ড্রামটা কতটা? তাহলে পুরো ড্রামটা জানতে চাইছো, ড্রাম মানে এক অংশ, তাহলে এক অংশ মানে 180 লিটার। যদি বলো কতটা তেল ছিল, যদি বলা হয় যে কতটা তেল ছিল প্রথমে, তাহলে প্রথমে তেল ছিল 3/4 অংশ। আমি বের করবো 3/4 অংশের দাম, ভ্যালু কত আছে, তাহলে এক অংশের 180, এই 3/4 অংশ করবো। 4 4 16, 4 5 20, 15, 135 লিটার। তাহলে প্রথমে তেল ছিল 135 লিটার। যদি বলতো যে প্রথমে কতটা তেল ছিল, পুরোপুরি তো থাকে না, 3/4 অংশ, 3/4 অংশ মানে 135 লিটার তেল ছিল। মেবি যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 52 যেটা আছে, যে কিছু গরু আর কিছু মুরগি আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। এই ধরনের অঙ্ক আমি অনেক করে নিয়েছি, ক্লাসে অনেক করানো হয়েছে, এবার এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে 52টা। কোশ্চেন নাম্বার 53 দেখো, 53 নম্বরটা তো অপশন ভুল আছে। ঠিক আছে, 53 নম্বরটা এমন কোনো অপশন নেই যেটা থেকে আনসার আসবে। কি বলা হয়েছে? কোন সংখ্যার 1/7 ও ওই সংখ্যার 1/10, কোন সংখ্যার 1/7টা ওই সংখ্যার 1/10 অপেক্ষা 100 বেশি? কোন সংখ্যার 1/7 1/10 অপেক্ষা 100 বেশি? তাহলে সপ্তমাংশ আমি যদি সংখ্যাটাকে ধরে নিই এক্স, তাহলে এক্স এর 1/7 মানে কত? x/7। 1/7 মানে 7 দিয়ে ভাগ করার কিছু নেই। 1/10 মানে কত? x/10। তাহলে কোনটা বড় হবে? 1/7 বড় হবে না 1/10 বড় হবে? যদি কোনো একটা নাম্বার 70 হয়, তাহলে ইয়ার 1/7 কত হবে? 7 দিয়ে ভাগ। 1/10 কত হবে? 70/10। কোনটা বড় হচ্ছে? 10টা বড় হচ্ছে, তার মানে 1/7 অবশ্যই বড় হবে। নর্মালি যদি দেখি, তাহলে এক্স এক্স দুটো উপরে সেম আছে, তাহলে নিচে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে আলটিমেট সংখ্যাটা ছোট হয়ে যাবে, ঘনসাটা ছোট হয়ে যাবে, তাহলে এর মানটা ছোট হবে। তাহলে মানে দুটো সমান। তো বলা যাচ্ছে যে 1/7 1/10 অপেক্ষা 100 বেশি। সেখান থেকে আমরা বের করে নিতে পারি। তাহলে 7/10 হবে 70, 10x মাইনাস 7x সমান 100, বা 3x সমান কত হবে? 70 ইন্টু 100 মানে 7000। তাহলে x এর ভ্যালু কত হওয়া উচিত ছিল? 7000/3, যেটা তোমাদের এখানে কোনো অপশনই নেই। 7000/3 একটা অপশনও নেই, তো আমাদের এটা ভুল আছে অপশনে। অ্যান্সার হওয়া উচিত ছিল 7000/3। নেক্সট কোশ্চেন নাম্বার 54। কি বলা হয়েছে? পরপর 3টি বিজোড় সংখ্যা প্রথমটি 3 গুণ, তাহলে পরপর বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা মানে আগের দিনে বলেছিলাম, কি বলেছি যে পরপর বিজোড় সংখ্যা যদি দেখি, তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, মানে কি প্রত্যেকটা থেকে 2 করে বাড়তে থাকে। প্রথম বিজোড় সংখ্যা থেকে পরের বিজোড় সংখ্যা পেতে গেলে আমরা 2 যোগ করবো, তারপরে বিজোড় সংখ্যা পেতে গেলে 2 যোগ করবো। তাহলে যদি আমরা প্রথম বিজোড় সংখ্যাটা x ধরলি, তারপরটা হবে x+2,
তারপরটা হবে আরো 2 যোগ 2 x+4। এটা পরপর 3টা বিজোড় সংখ্যা পেলাম। কি বলেছে, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটি 3 গুণ। প্রথমটা 3 গুণ, তাহলে এটা প্রথমটি 3 গুণ। তৃতীয়টির 2 গুণের থেকেও বেশি। তৃতীয়টির 2 গুণ এর থেকেও বেশি হবে। তাহলে এক্স এর ভ্যালু এমন কি আছে যাতে 3x এর ভ্যালুটা 2 × x+4 এর থেকে বেশি হয়। ওটাই বলেছে যে প্রথমটা 3 গুণ, তৃতীয়টার দ্বিগুণের থেকেও বেশি হবে, মানে তৃতীয়টার দ্বিগুণের থেকেও বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা কি করছি, সমীকরণের সাহায্যে সমাধান করছি। এটা ছিল সমীকরণ নেই, বাট ব্যাপার একই থাকে। তাহলে 3x গ্রেটার দেন 2x + 8, কাজ সেম করবো। তাহলে 2 দিয়ে গুণ করছি, 2x + 8। এই 2x টা দিয়ে এখানে নিয়ে আসে, তাহলে 3x - 2x গ্রেটার দেন 8। তাহলে x গ্রেটার দেন, তাহলে x এর ভ্যালুটা কি হতে হবে, 8 এর থেকে বড় হতে হবে। x এর ভ্যালুটা 8 এর থেকে বড় হতে হবে। তাহলে 8 এর থেকে বড় কি আছে, এরকম সাধারণ সংখ্যা কি আছে, মানে ন্যাচারাল নাম্বার কি আছে, তাহলে 9 আছে। তাহলে x এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি আছে, 9 বিজোড়, তাহলে 9 আছে। তারপরে সংখ্যাটা 11, তারপরে সংখ্যাটা 13। এবার দেখেন এটা কি হচ্ছে, 9 3 27, এর 3 গুণ মানে 27, এর দ্বিগুণের থেকেও 4 বেশি। দ্বিগুণ করলে তার মানে 26, দ্বিগুণের থেকেও কি বলেছে, দ্বিগুণের থেকে বেশি, তাহলে দ্বিগুণ মানে কত, 26। তাহলে দেখো 27টা 26 থেকে বড় হচ্ছে। ঠিক আছে, কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এবার প্রথম সংখ্যাটা 9, দ্বিতীয় সংখ্যা 11, তৃতীয় সংখ্যা 13। যাই বলুন না কেন, তৃতীয় সংখ্যাটা জানতে চাইছে, তৃতীয় সংখ্যা কত হবে, 13 হয়ে যাবে। ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের অপশন ভুল দিয়ে আছে, অপশন মানে দেবে 15 উত্তর দিয়ে রেখেছে বইয়ে, বাট এটা উত্তরটা কত হবে, 13। কারণ যদি আমরা 15 ভাবি, তাহলে 15 আগের সংখ্যা কত হবে, 13। আগের সংখ্যা দেখো 11, তাহলে 11 3 মানে 33, এর দ্বিগুণ 15 দুগুণে 30। ঠিক আছে, এটা বড় তো হচ্ছে, বাট এর আগে আমি পেয়ে যাচ্ছি, তাহলে ওটার করবো। তারপরে কি বলেছে, রিজু ও ঋতুর বয়সের পার্থক্য 12 বছর, তাদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে, ঋতুর বয়স কত, 55 কি বলেছে। রিজু আর ঋতু এদের দুজনকার বয়সের পার্থক্যটা দেওয়া আছে 12 বছর, আর অনুপাতটা দেওয়া আছে, রিজু আর ঋতু এদের বয়সের অনুপাতটা কত দেওয়া আছে, 3:5। ডিফারেন্সটা কত দেওয়া আছে, দুজনের বয়সের পার্থক্য 12 বছর। তাহলে আমরা দেখবো যে অনুপাতের পার্থক্যটা কত আছে। অনুপাতের পার্থক্য দেখছি 2 রেশিও আছে, পার্থক্য 2 রেশিও। রিয়েল কি পার্থক্য আছে, 12 বছর, তাই না? 2 রেশিও মানে 12 বছর, 2 রেশিও মানেই 12 বছর। 1 রেশিও মানে কত, 6 বছর। 1 রেশিও মানে 6 বছর, 2 রেশিও মানে 12 বছর, তাহলে 1 রেশিও মানে 6 বছর। কি জানতে চেয়েছে, ঋতুর বয়স কত, তাহলে ঋতুর বয়স কত, 5 রেশিও। 5 রেশিও মানে কত, 5 ইন্টু 1 রেশিও মানে 6, তাহলে 5 রেশিও মানে 5 6 30, 30 বছর। তাহলে ঋতুর বয়স কত হবে, 30 বছর। অনুপাত সমানুপাতের অঙ্ক, অনুপাত সব তো অনুপাতের অঙ্কই ঢুকে আছে। অঙ্কগুলো খুব বেশি জটিল না, যদি একবার তোমরা মনোযোগ সহকারে দেখে নাও ক্লাসগুলো, তাহলে কিন্তু দেখবে খুবই ইজি। নেক্সট কি আছে, 56। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 4 5, তিনটে সংখ্যা তাদের অনুপাত দেওয়া আছে 3 4 5। এটা আমি লিখে নিই। তিনটে সংখ্যা 3 4 5 এই অনুপাত আছে। বড় এবং ছোট সংখ্যাটির সমষ্টি হলো তৃতীয় ও 52 এর সমষ্টির সমান। তাহলে আমরা অনুপাতে ডিল করবো। ঠিক আছে, বড় এবং ছোট সংখ্যাটা, তাই বলে তো, বড় এবং ছোট সংখ্যা, তাহলে বড়টা মানে কোনটা, 3, এই সরি, বড় মানে 5, ছোট মানে 3। এই দুটো সমষ্টি কত হচ্ছে, 8 রেশিও হচ্ছে। তাহলে 8 রেশিওটা কি বলেছে, কার সাথে সমান বলেছে, রেশিওতে 8। ঠিক আছে, রেশিওতে 8, এখানে বলে ফেলেছে, এটা রেশিওতে 8 নিয়েছে। তৃতীয় ও 52 সমষ্টির সমান, তৃতীয় 4 রেশিও, তার সাথে 52 সমষ্টির সাথে সমান। ঠিক আছে, 52টা নাম্বার আছে, 52টা গিয়ে নাম্বারে আছে। তাহলে এই রেশিওটা দিয়ে যাবে, কারণ আমি এই 4-এর সাথে কিন্তু 52 যোগ করতে পারি না, 4 52 56 করতে পারি না, কারণ 4টা রেশিওতে 52টা যে অ্যাকচুয়াল নাম্বার, 52টা 4টা রেশিও, 52টা অ্যাকচুয়াল নাম্বার, 8টা রেশিও। তাহলে 8-এর সাথে আমি 4টা বিয়োগ করতে পারি, 52 অ্যাকচুয়াল নাম্বার।
8 মাইনাস 4 মানে 4, 4-এর ভ্যালু কত আছে 52, মানে 1 রেশিও মানে কত হবে, সরি 13, 1 রেশিও মানে 13। কি জানতে চেয়েছে, ছোট সংখ্যাটা কত, মানে ছোট সংখ্যাটা 13 ইন্টু 3, 39। বা যদি কেউ যদি ভুলই ফেলো যে কোনটা রেশিও কোনটা কি, হ্যাঁ, তাহলে তারা কিভাবে করবে, ধরে নেবে যে প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 4x, তৃতীয় সংখ্যাটা 5x। এভাবে ধরি যখন কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে তখন যদি আমাদের ধরতে হয় তাহলে এভাবে ধরি কোনো একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে নিই, তাহলে 3x 4x 5x, বড় দুটো ছোটটা আর বড়টার যোগফল 3x প্লাস 4x, মাঝেরটার সাথে 52 যোগ করলে তার সাথে সমান, ব্যাস। সরি একটু 5x আছে, 3 4 আর 5, সরি এগুলো 5 মিনিট, 3x প্লাস 5x মাইনাস 4x সমান 52, এখান থেকে x এর মানটা বের করো, তাহলে 3 5 8, তার থেকে 4 গেলে 4, 4x সমান 52, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 52/4, x এর মান 13 পেয়ে যাচ্ছ, তাহলে ছোট সংখ্যাটা কত হয়ে যাবে 13 ইন্টু 3, 39। যদি রেশিওতে ভুলে যায় তাহলে এভাবে করে নিতে পারো। প্রশান্ত কিছু বলছো, তোমার ভয়েস আসছে না, লাস্ট দুটো অঙ্ক 57 and 58। 57 কি বলা আছে, দুটো সংখ্যার যোগফল ও গুণফল দেওয়া আছে, দুটো সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে এটা, তাহলে সংখ্যা দুটোর অন্যকে যোগফল করো। দুটো সংখ্যা যে সাপোজ এ আর বি, দুটো সংখ্যা, এদের যোগফল 12 দেওয়া আছে, এদের গুণফল মানে এবি 35 দেওয়া আছে। তোমরা বলতে পারো এমন দুটো সংখ্যা যাদের যোগফল 12 এবং গুণফল 35 হবে, তাহলে দেখা যাচ্ছে যে এ আর বি কত হবে, এ একটা সংখ্যা 7 হতে হবে, একটা সংখ্যা 5 হবে। একটা সংখ্যা যদি 7 হয় আর একটা সংখ্যা যদি 5 হয় তাহলে 7 5 যোগফল 12, ঠিক আছে, 7 ইন্টু 5 করলে 35, মানে সংখ্যা দুটো 7 আর 5, সংখ্যা দুটো 7 আর 5। বাট এভাবে যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, এভাবে যদি ফাইন্ড আউট করতে না পারি যে কত কত সংখ্যা হবে, তাহলে আমরা এভাবে করবো। এবার বলছি এদের অনন্য কত, তাহলে অনন্যকের সমষ্টি মানে কত হবে, 1 7 প্লাস 1 5, 35, 5 প্লাস 7 12/35। বাট এবার যদি কেউ এটা না ধরতে পারে যে এখানে কোন কোন সংখ্যাগুলোকে কনসিডার করা হয়েছে, তারা কি করবে, তারা এটাতে দেখতে পাচ্ছি যে a প্লাস বি সমান কত দেওয়া আছে, সংখ্যা দুটো সমষ্টি করে দিতে পারো, সংখ্যা দুটোর গুণফল করে দিয়েছে 35। তাহলে অনন্য সংখ্যাগুলো কি এ আর বি ছিল, তাহলে এ এর অনন্য মানে 1/a, বি এর অনন্য মানে 1/b, এদের যোগফল করতে বলেছে, তাহলে যোগফল মানে কি? এদের লসাগু করবো এবি, বি উপরে চলে যাচ্ছে প্লাস এ প্লাস বি এর মান দেওয়া হয়েছে 12, এ বি এর মান দিয়েছে 35, আলটিমেট আমার অ্যান্সার 12/35 আসছে, বুঝলেন। যদি কেউ বের করে দেওয়ার সংখ্যা দাও, আচ্ছা, যদি না পারো তাহলে এখান থেকে পেয়ে যাবে 12/35। লাস্ট কোয়েশ্চেন 58 অঙ্কটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা যদি তোমাদের সিমিলারিটি বলি, সিমিলারিটি ঠিক আছে, বা এক যোগ করলেও হবে, 58টা দুভাবে করা যাবে, যদি এক করে যোগ করি মাইনাস এক করে, 58টা দুভাবে করে দিচ্ছি, ঠিক আছে। 58টা এটা হচ্ছে বেসিক কিভাবে হচ্ছে, আর এটা হচ্ছে সিমিলারিটি কনসেপ্ট। এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, তাই জন্য সিমিলারিটি আলোচনার মধ্যে নেই, এত জটিল তোমরা আসে না দেখেই যাও। বেসিক কথাটা যদি করি কি আছে, এম মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এম মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এম মাইনাস সি স্কোয়ার বাই প্লাস বি স্কোয়ার সমান 3। দেওয়া আছে, আমাদের এখানে বের করতে হবে যে এম এর মানটা কত, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস স্কোয়ারটা এখানে দিচ্ছে আছে, তাহলে যদি এর সাথে প্লাস হয়, প্রত্যেকটা ইউনিটের সাথে যদি আমরা প্লাস ওয়ান করে করি, ঠিক আছে, তাহলে কি হবে, এম মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে যদি প্লাস ওয়ান দিই তাহলে কি হবে, লসাগু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, এম মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান সাথে যদি গুণ হয় প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে একটু অড দিচ্ছে, একটা মাইনাস আছে একটা প্লাসে আছে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে চলবে না, কি করবো মাইনাস ওয়ান করবো, ঠিক আছে, মাইনাস ওয়ান করবো, প্রত্যেকটা পদ থেকে মাইনাস ওয়ান করবো,
-1 যদি করি তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, যখন এটার সাথে গুণ হবে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এখান থেকে মাইনাসটা কমন হয়ে যাবে। সেম প্রত্যেকটা পদ থেকে আমি -1 করে দিচ্ছি। কোটা -1 করলো, একটা দুটো তিনটে, তিনটে -1 করলাম। এই ধারে 3 ছিল, এই তিনটে এই ধারে লিখি হতো করলেন, এই সমান 3 থেকে আমি এই ধারে আনলে -3 হয়ে যেত। ওই -3 আমি -1 -1 করে দিই। কি করেছে আমাদের +3 ছিল, তাহলে +3 যদি সমানের দিকে আসে তাহলে -3 হবে। -3 আমি ভেঙে দিলাম -1 -1 -1 এবং এটাকে যদি দিতাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম লসাগু বা বি স্কয়ার প্লাস সি স্কয়ার এম মাইনাস স্কয়ার, মাইনাস দিয়ে যদি গুণ হয় তাহলে -বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এম, লসাগু হয়ে যাবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এখানে হবে এম মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস এম মাইনাস সি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 0। তাহলে প্রত্যেকটা পদ থেকে দেখো, প্রত্যেকটা পদে কি কমন যাবে, এম মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কমন যাবে। প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু এই জিনিসটা কমন আছে, এম মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে কি পড়ে যাচ্ছে 1/বি স্কয়ার প্লাস সি স্কয়ার। হ্যাঁ, সাউন্ডও কম আসছে নাকি? এখন শোনা যাচ্ছে? অন্য দিনের মধ্যে তো ভয়েস বলছি, সাউন্ডও কম আছে। ইয়ারফোনটা নেওয়া হয় না বলে, এটি অ্যাকচুয়ালি সর্দি হয়ে যায় না, তার জন্য ভয়েসটা জোর হচ্ছে না। এটা দেখেছি এটাতে অডিওটা ঠিকঠাকই ক্যাপচার করবে না, কিন্তু ভালোই হয়। এটা একটু জোর করছে, লাস্ট কোশ্চেন এটা। আমারই প্রবলেম হচ্ছে রে, হুম, আমারই প্রবলেম। ও তোমার নেটওয়ার্ক তো প্রবলেম থাকে, জিও নেটওয়ার্কটা এখন এরকমই করেছে। দেখো তাহলে প্রথম থেকে আমি এটা কমন হচ্ছে করতে থাকতে, তাহলে এটা দিয়ে পড়তে হবে, সেকেন্ড পদে পড়তে হবে সি স্কয়ার প্লাস স্কয়ার, থার্ড পদে পড়তে হবে 1/, স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, সমান 0। তাহলে দুটো জিনিসের গুণফল 0 মানে কি, যে কোনো একটা 0 হবে, হয় এটা সমান 0 হবে কিংবা এটা সমান 0 হবে, তাহলে আমি মান পাবো। এবার এটা সমান 0 করে আমার কোনো লাভ নেই, কারণ আমাকে এম এর মান জানতে চাই, তাহলে আমি এটা সমান 0 করবো। তাহলে এম মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান যদি 0 করি, তাহলে এম সমান কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে মাইনাসটা আছে ওখানে যে প্লাস মাইনাস তাহলে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এম এর মান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের বেসিক গেল। এবার যদি কেউ একটু একটু ভাবো, দেখো এটা কি ছিল, এটা আমাদের বেসিক ছিল, এটা সমান 3 দেওয়া ছিল, ঠিক আছে, এটা সমান 3 দেওয়া ছিল। দেখো এই যে তিনটে ইউনিট আছে আলাদা আলাদা, প্রত্যেকটা যদি দেখি তাহলে একই রকম আছে, কিছু একটা এম তার থেকে কিছু একটা বিয়োগ করে বাকি দুটোর যোগ আছে, এম কিছু থেকে একটা বিয়োগ করে বাকি দুটোর যোগ, এম কিছু একটা বিয়োগ করে বাকি দুটোর যোগ কর। তার মানে এটা থেকে বুঝে নিতে হবে তিনটে কি একদম সিমিলার টাইপের জিনিস আছে, তাহলে তিনটা সিমিলার টাইপ জিনিস আছে তাদের যোগফল 3, তাহলে ওরা একটা একটা এক করে সাথে সমান হবে, একের সাথে সমান হবে, তাহলে এটা একের সাথে সমান, প্রত্যেকটা জিনিস এক ইউনিটের সাথে সমান হবে, এটা সমান 1। তাহলে এখানে এটাও পেয়ে যাচ্ছ এম মাইনাস স্কয়ার, কোনাকুনি গুণ করলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এম সমান বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, যেহেতু এই প্রত্যেকটা জিনিস দেখে একটা জিনিস দেখো বোঝা যাচ্ছে যে উপরে যে জিনিসটা আছে নিচে বাকি দুটো আছে, উপরে যেটা আছে নিচে বাকি দুটো, উপরে যেটা আছে নিচে বাকি দুটো, এবং প্রত্যেকটার একদম একই ছাঁচ একই ধাপ সব একই রকমের। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, নিচে প্লাস 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 আছে, একটা বিয়োগ হয়েছে বাকি দুটো যোগ, একটা বিয়োগ বাকি একটা বিয়োগ বাকি। তাহলে এই যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের যোগফল 3, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা এক 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 করে দিচ্ছে, তাহলে এক একটা জিনিস এক করে যদি দেয় তাহলে এটা সমান 1, এম সমান স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার। যদি এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়নি, বাট জেনে রাখা ভালো। তাহলে আজকে আমরা প্রবলেম সলভিং বাই অ্যালজেব্রিক ইকুয়েশনটা শেষ করলাম, নেক্সট দিন আমরা শুরু করবো সূচক। ঠিক আছে, নেক্সট দিন আমরা সূচক শুরু করবো। সূচকেও, সূচক মানে যেটা, কতগুলো অঙ্ক আছে সূচকে, সূচকে আছে 71টা অঙ্ক, মানে সূচকও প্রায় 3 দিনের মতো সময় লাগবে। ঠিক আছে, নেক্সট মানে কাল আমরা সূচক দিয়ে শুরু করবো, তার আগে সূচকটা সূত্রগুলো বেসিক সূত্রগুলো দেখে আসবে। তাহলে এখানেই এন্ড আপ করছি, কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে রাখি আজকে এখানে।